বেআইনিভাবে মাটি কাটা হচ্ছে এবং শুধু বেআইনিভাবে মাটি কাটা নয়, সেগুলোকে বেআইনিভাবে স্ট্যাক করা হচ্ছে এবং সেই মাটি দিয়ে ইটভাটায় ইট তৈরি হচ্ছে। ২,৫০০ থেকে ৩,০০০ ফুট গর্ত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ড্যাম ভেঙে পড়তে পারে। আমরা সমস্ত তথ্য, সমস্ত এভিডেন্স, ছবি সহ সব কিছু আমরা হাইকোর্টের সামনে রাখি। কোনো সামান্যতম কমপ্লেনও হয় তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে, না হলে পরবর্তীকালে হাইকোর্ট আরও কঠোরভাবে অর্ডার দেবে। পুলিশকে বলা হয় যে তাদের সামনে মাটি কাটছে, পুলিশকে বলার পরে আমরা দেখতে পাই, মানে তার ভিডিও রয়েছে, সেখানে যারা মাটি কাটছে তাদের যারা তত্ত্বাবধান করছে তাদের কাছে থানা থেকে ফোন আসছে, তেহট্ট থানা থেকে তাদের কাছে ফোন আসছে, পুলিশ তাদেরকে বলছে যে এখান থেকে চলে যাও। বেআইনিভাবে নদীর মাটি খনন এবং সেখানে ইটের ফ্যাক্টরিতে সেই মাটির ব্যবহার, সেই নিয়ে বড় একটা রায়দান বা বড় একটা পদক্ষেপ কলকাতা হাইকোর্টের তরফ থেকে, কি বলবেন? হ্যাঁ, সত্যি কথা বলতে কি, একটি জনস্বার্থ মামলা ফাইল করা হয়েছিল। মামলাটা করেছিলেন সিপিডিআরের তেহট্ট ব্লকের প্রেসিডেন্ট মাইলো খান। তিনি এই মামলাটা করে তার মূল অভিযোগ ছিল যে তিনি প্রায় ১ বছর ধরে, প্রায় ৯ মাস আগে তার কাছে এলাকার প্রায় ৫০ থেকে ৬০ জন একটা কমপ্লেন করে। কি কমপ্লেন? যে ওই এলাকাটা একদম নিম্ন দুস্থ মানুষজন বাস করে, সেখানে তারা বলছে যে তাদের জমির অনুর্বর হয়ে যাচ্ছে, বর্ষাকালে তাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের বাড়ি ভেঙে যাচ্ছে। কেন? কি ইটভাটার লোকজনরা মাসেল পাওয়ারের ব্যবহার করে বেআইনিভাবে নদীর বাঁধ থেকে মাটি কেটে নিচ্ছে, জলঙ্গি নদীর বাঁধ থেকে। এবং শুধু তাই নয়, কুমিরমারি ওখানে যে ড্যাম আছে, এমনভাবে মাটি কাটা হচ্ছে যে সেখানে বড় বড় গর্ত হয়ে গেছে। উনি এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে সিপিডিআরের একজন প্রেসিডেন্ট হিসাবে উনি সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় উনি অভিযোগ জানান। কিন্তু উনি অভিযোগ জানালেও তখন কিন্তু প্রশাসনের কোনো টনক নড়েনি। যদিও কিছু হচ্ছে যে এনকোয়ারি হয়েছিল নামকাও আসতে, কিন্তু সেরকম কোনো কিছু হয়নি। তারপরে আবার উনি লাস্ট অভিযোগ করেন ২রা ডিসেম্বর ২০২৫-এ, এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা ফাইল করি। সেই মামলার মূল অভিযোগ ছিল যে এই জলঙ্গি নদীর দুই পাশে বেআইনিভাবে মাটি কাটা হচ্ছে এবং শুধু বেআইনিভাবে মাটি কাটা নয়, সেগুলোকে বেআইনিভাবে স্ট্যাক করা হচ্ছে এবং সেই মাটি দিয়ে ইটভাটায় ইট তৈরি হচ্ছে। লোকাল ওখানে ১৩ থেকে ১৪টা ইটভাটা রয়েছে, যেগুলো সবই তৃণমূলের যারা ওখানে হোমরা চোমরা নেতারা রয়েছেন তাদের পৃষ্ঠপোষকতায় ওই ইটভাটাগুলো চলছে। কারণ ওই ইটভাটাগুলোর কোনোটারই ইটভাটার পারমিশন নেই, টোটালটাই ইল্লিগাল। এবং আপনাকে আমি বলি, পারমিশন নিয়ে সপ্তাহে 10 CFT বা 20 CFTর বেশি সপ্তাহে মাটি কাটা যায় না। সেখানে এক দিন 100 CFT করে মাটি কাটা হচ্ছিল এবং ওখানে ২,৫০০ থেকে ৩,০০০ ফুট গর্ত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ড্যাম ভেঙে পড়তে পারে। আমরা সমস্ত তথ্য, সমস্ত এভিডেন্স, ছবি সহ সব কিছু আমরা হাইকোর্টের সামনে রাখি। হাইকোর্ট এই মামলায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে এই মামলাটা হেয়ারিং করেন এবং হেয়ারিং করে রাজ্যের যিনি এজি তার কাছে তিনি জানতে চান যে রাজ্য সরকার এই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন। কারণ আমরা আর একটা রেফারেন্স দেখাই যে আলিপুরদুয়ারের ঠিক এরকমই একটা মামলায় হাইকোর্ট কিন্তু 26শে জুন অর্ডার দিয়েছিল যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সমস্ত এডিএম ডিএম তাদেরকে স্ট্রিক্ট অ্যাকশান নিতে হবে। সেই নোটিফিকেশান জারি হয়েছে কিনা এবং কি স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া হয়েছে। কার্যত রাজ্য সরকার নিশ্চুপ ছিল, কিছুই তারা দেখাতে পারেনি। হাইকোর্ট তখন কিন্তু তাকে কার্যত ভৎসনা করে এবং বলে যে ৩ সপ্তাহের মধ্যে নোটিফিকেশান জারি করতে হবে এবং নোটিফিকেশান জারি করে এই মাটি কাটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। শুধু তাই নয়, যারা ইল্লিগালভাবে এই তেহট্ট অঞ্চলে মাটি কাটছে, এই ৩ সপ্তাহ যে সময়টা হাইকোর্টে হেয়ারিং হবে, এর মধ্যে যদি
এই ইললিগালিটির আবার খবর আসে, যদি কোনো সামান্যতম কমপ্লেনও হয় তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং স্ট্রিক্ট অ্যাকশান নিতে হবে, না হলে পরবর্তীকালে হাইকোর্ট আরও কঠোরভাবে অর্ডার দেবে। এই মামলাতে আমি মনে করি যে এই সাধারণ মানুষের হয়ে এই মামলাটা আমি লড়েছি এবং সেই এলাকাবাসী আশা করি উপকৃত হবে। কিন্তু এর মধ্যেই আমরা যেটা খবর পেয়েছি, কালকের ঘটনা বলছি, আমাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই বিডিও তেহট্ট বিডিও কৃষ্ণনগর হচ্ছে যে ওখানকার বিডিও এসডিও এরা নাকি যৌথ অভিযান চালায় এবং হচ্ছে কিন্তু যৌথ অভিযান চালালেও যে মূল যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে যে পুলিশকে বলা হয় যে তাদের সামনে মাটি কাটছে। পুলিশকে বলার পরে আমরা দেখতে পাই, মানে তার ভিডিও রয়েছে, সেখানে যারা মাটি কাটছে তাদের যারা তত্ত্বাবধান করছে তাদের কাছে থানা থেকে ফোন আসছে, তেহট্ট থানা থেকে তাদের কাছে ফোন আসছে, পুলিশ তাদেরকে বলছে যে এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখানে ইন্সপেকশন হবে, এক্ষুনি পুলিশকে যেতে হবে কারণ ওপর মহল থেকে অর্ডার এসছে। এবং কার্যত মাটি কেটে সেফলি তারা বেরিয়ে যাওয়ার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে সেখানে পুলিশ আসে। সুতরাং এটা বলা যেতে পারে যে কতখানি মানে ইনজাস্টিস শুধু নয়, কতখানি দুর্নীতি থাকলে পুলিশ এইভাবে ওপেনলি যারা ক্রিমিনাল তাদেরকে মদত করছে। পুলিশের নেতৃত্বে চুরি, একদম পুলিশের নেতৃত্বে চুরি। শুধু তাই নয়, এই যে মাইলো খান সিপিডিআরের প্রেসিডেন্ট, তাকে লুকিয়ে থাকতে হচ্ছে আজ থেকে, কারণ কালকে গভীর রাতে প্রায় 12:30টার সময় তার বাড়িতে এই ইটভাটার মালিকরা চড়াও হয় গুন্ডা নিয়ে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে। এবং তাকে ক্রমাগত এই মামলা যখন আমরা ডিসেম্বর মাসের ফাইল করেছিলাম, ডিসেম্বর মাসের 20 তারিখ ফাইল করি, তখন থেকে আজকে অবধি তার কাছে বিভিন্ন ফোনে হুমকি, রাস্তায় হুমকি, মামলা তুলে নেওয়ার জন্য হুমকি, এবং দেখে নেওয়া হবে কি করে এলাকায় তুমি থাকতে পারো, কি করে বাঁচবে, ইত্যাদি ইত্যাদি। এবং মানে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মামলা করেছি। তিনিও মামলা তুলে নেওয়ার কথা আমাদেরকে অন্তত বলেননি। এবং আমি এটা মানে একটা চিন্তাভাবনা করেছিলাম যে এই মামলা আমি অবশ্যই সাধারণ মানুষের হয়ে লড়ব, তাতে যত বাধা আমাদের কাছে আসুক না কেন, কারোর কাছেই আমরা মাথা নত করবো না। কার্যত আমরা বলা যেতে পারে আজকে 50% সাকসেসফুল, কারণ এখনও পর্যন্ত ওই 3 সপ্তাহ পরে কি। এবং আর একটা ব্যাপার, একটা মন গড়া রিপোর্ট আজকে রাজ্য সরকার নিয়ে এসেছিল, সেই রিপোর্টে রাজ্য সরকার কি করেছে সেইটা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই রিপোর্ট দেখে বলেন যে এই রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি একদমই নয়। এবং সেখানে তারা বলছে যে এরকম অভিযোগ নাকি তারা আগেও পেয়েছিল, তখন তারা ব্যবস্থা নিয়েছে, এখন আর সেরকম কিছু হচ্ছে না। আমরা ছবি যখন দেখাই এবং উইথ এভিডেন্স যখন আমরা সমস্ত কিছু প্রুভ করি, রাজ্য সরকারকে কার্যত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে যে এই রিপোর্ট আমরা নিচ্ছি না। যদিও এই রিপোর্টের কপিটা এখন থাকবে, ফ্রেশ রিপোর্ট 3 সপ্তাহের মধ্যে ফাইল করতে হবে উইথ নোটিফিকেশান, এবং কি ব্যবস্থা নিয়েছে সমস্ত কিছু হাইকোর্টকে জানাতে হবে।